সায়না জবাব দিতে পারল না। শাওন বলল, চেয়ে নিবি, আর মুখে বলতে না লাভ পারলে কাগজে লিখে দিবি। মাসে মাসে হাত খরচ নিয়ে নিবি। বড় ভাই ভাবেকে দেখ, দেখিস না, তোর যেটা মন চায় সেটা বলে দিবি। কথার দাম না পেলে তখন? যদি লজ্জা দেয়? বউয়ের কথার দাম দেবে না তো কার কথায় দাম দেবে? নিজে থেকে তো না নিলেই নিবি। আর তোর বরে পয়সা বেশি, সবাই তাই তোকে তোদের কথায় নাচাতে চাইবে, হাতে রাখতে চাইবে। নিজে যেটা ভালো মনে করবি ওটাই করবি। আমি যদি তোমার মতো হতাম, হেলে দুলে বেড়াতাম, কোনোদিন বিয়ে শাদী এইসব করতামই না। তোমার জীবনটাই আনন্দের। তোর মাথা, যদি কেউ আমায় দায় দায়িত্ব নিত, আমি তার কোলে উঠে বসে থাকতাম। পুরুষ মানুষের জীবন অনেক কঠিন। আমি এভাবে চাকরি বাকরি না পেলে দেখবি একটা সময় গিয়ে নিজেকেই নিজের বোঝা লাগবে। তাজ ভাই তোকে ফোন দেয়নি? না, সামনে যেতে বারণ করেছে। বাদ দাও, ওগুলি নিয়ে কথা বলতে ইচ্ছে করছে না। তুই চলে আসায় রেগে গেছে মনে হয়। রাগ করে না কখন, পায়ের নখ থেকে মাথার চুল রাগ দিয়ে ভর্তি। এত উগ্র মানুষের হাতে তোমরা আমাকে কী করে তুলে দিলে জানি না। তোকে তো পছন্দ করে বিয়ে করেছে, বহুত খাটুনি করেছে। তোছি বলেছে আমাকে, কেউ রাজি ছিল না ওই বাড়িতে। বড় মা নাকি বলেই দিয়েছিল ওই বাড়ির মেয়ে এই বাড়িতে তুলবে না। পরে বড় আম্মু ভাইয়ারা বুঝিয়েছে ছেলের কথা না শুনলে হাতছাড়া হয়ে যাবে। ছোটবেলায় ও কেমন যেন ছিল, আমাদের সহ্য করতে পারতেন না, তাই না? সে না আস্তে করে বলল, তোকে কখন ওসব বলেছে? না, এখন মহিষ কিনতে গিয়েছি মেজবানের জন্য। ও নাকি পছন্দ করে মহিষ কিনবে। রায়হান ভাই আবারও চটে গেছে ওর শর্ত শুনে। পাগল করে ছাড়বে সবাইকে। ফর্সা মহিষ কোথায় পাবে? শাওন হেসে উঠল হো হো করে। সায়নাও তার সাথে সাথে হাসলো। শাওন হাসতে হাসতে বলল, তুই ওভাবে বসাস সেটা আমি বলে দেব? বেশ ভালো করেই জানি। তুমি খবরদার এসব কথা বলবে না। তুই বিদেশে যাচ্ছিস তাহলে? সায়না কিছু বলার আগে সায়দা বেগম শাওনকে ডাকলো। ও শাওন, একটু এদিকে আয় তো। তিনি কেমন অস্থির হয়ে উঠেছেন। শাওন ঘাট বেয়ে উঠে গেল। সায়দা বেগম তাকে একপাশে ডেকে নিয়ে তার ফোনটা বাড়িয়ে দিয়ে বলল, একটা ফোন দিয়ে তো আনিসকে। কেন? দাদিমা এসে বলেন ওই ব্যাটাকে নাকি মহিষে মারছে। ব্যাটা জানে না বইয়ের মতো মহিষকে গুঁতা মারতে নেই। বইয়ের শিং না থাকলেও মহিষের শিং আছে। সায়দা বেগম বলেন, এমন সময় আপনার হাসি পাচ্ছে আম্মা? দাদিমা হাসি থামিয়ে দিলেন। উনি ভেবেছিলেন বেশি আঘাত হয়নি, কিন্তু আফসার সাহেব খবর পাঠালেন খাদ্যনালী পর্যন্ত শিং গেঁথে গেছে। রক্ত বন্ধ হচ্ছে না, রক্ত লাগবে। সায়নাকে তেমন কিছু বলল না কেউ। সে ঘরে গিয়ে বিছানায় শুয়ে পড়ল। কিছুক্ষণ পর ফেসবুকে ঢুকতে দেখলো তার লিস্টেরই একজন ভিডিও ছেড়েছে একটি পাগলা মহিষ কি বাজেভাবে মারছে একটা লোককে। সায়নার বুক ধড়ফড়িয়ে উঠল। কি আশ্চর্য মানুষ! একটা মানুষকে এভাবে মারছে আর মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটারও ভিডিও করছে। সাদা শার্টটা পুরো রক্তে লাল হয়ে উঠেছে। ভিডিওতে তা স্পষ্ট দেখা যাচ্ছে। ভিডিওতে দূর থেকে করা, তাই লোকটার চেহারা দেখা যাচ্ছে না। সে স্বভাববশত কমেন্ট বক্সে ঢুকলো। সবাই জিজ্ঞেস করলো লোকটাকে বেঁচে আছে নাকি। গত বছর একটা মহিষ পাগল হয়ে রান্নাঘরে ঢুকে গৃহবধূকে মেরে ফেলেছিল। ওই ঘটনার কথা মনে পড়েই সায়নার হাত পা ঠান্ডা হয়ে এলো। সায়না ভিডিও দেখে সায়দা বেগমকে ডাকলো। আম্মা, মেজভাইয়াকে হাটে গিয়েছে ওদের সাথে? সায়দা বেগম এলেন। কেন? ওখানে একটা মহিষ নাকি পাগল হয়েছে, একজনকে মেরেছে খুব বাজেভাবে। আমি ফোন দিয়ে বলছি, তুই ঘুমা, তোর ফোনটা একটু দে তো। সায়না বলল, দাঁড়াও। তাই তাজদারের ইনবক্সে রিলসের ভিডিওটা পাঠিয়ে ছোট করে বলল, সবাইকে নিয়ে চলে আসেন। তারপর ফোনটা নিয়ে দিল মায়ের হাতে। আনিস ব্লাড ডোনেশনের গ্রুপের চেয়ারম্যান। সে কয়েকজনকে হাসপাতালে আসতে বলেছে রক্ত দেওয়ার জন্য। সাহিদা বেগমকে জানাচ্ছেন আপডেট, রক্ত বন্ধ হয়নি এখনও। কোনো দুঃসংবাদ পেলে যা হয়, গ্রামের তাই হয়েছে। কিছুক্ষণের মধ্যেই উঠান ভরে গেছে মানুষে। এক একজন এক এক কথা বলছে। কেউ কেউ বলছে ওই ছেলেটা মা বাপকে বেশি আঘাত দিয়ে কথা বলে, তাই বেশি বিপদে পড়ে।
ওই দিনও নাকি একটা অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গিয়েছিল। মা বাপকে বেশি জ্বালায় ছেলেটা, একদম ছোট থেকে দেখছি। রাহিনের মা এই ছেলেকে নিয়ে শান্তি পায়নি একদম। কেউ কেউ বলছে শানুকে 2 দিন পর পর বাড়ি পাঠিয়ে দেয়, এই জন্যই বলে কথায় বলার সময় সংযত হতে হয়। আর ছেলেটা গরিব দুঃখী পছন্দ করে না, দান সাবদা দেয় পছন্দ করে না, এইসব না দিলে বিপদ বাড়ে। কেউ কেউ বলছে আশরাফের মার মেয়েটা অলক্ষিণী, বউ এমন হলে ছেলেদের জীবনটা শেষ। আবার তাদের মধ্যে তর্কও লেগে যাচ্ছে। সায়নার চাচিরা সায়নার পক্ষে বক্তব্য দিচ্ছে, তাজদারের পক্ষে লোকজন তার পক্ষে বক্তব্য দিচ্ছে। একজন বিরোধী চমকে উঠলেন, তোমাদের এইসব কথা রাখো, বিপদে পড়লে আল্লাহকে ডাকতে হয়, একই বাড়িতে বিয়ে হলে অনেক কিছুই হয়। এসব শুনলে আশরাফের মা তোমাদের উপর ক্ষেপে যাবে। বউ জামাইয়ের মধ্যে যাই হোক, কেউ কখনো কারো খারাপ চায় না। বিপদ আপদও আল্লাহর একটা পরীক্ষা। তোমাদের মুখ বন্ধ করো, আল্লাহকে ডাকো। সবাই খানিকের মধ্যে চুপ হয়ে আবারও নিন্দায় জড়িয়ে পড়ল। রওশনারা বাড়ির পেছনে বের করে ফোনে কার সাথে যেন কথা বলতে বলতে কান্নাকাটি করছে। তিতলিও কান্না মুছতে মুছতে একের পর এক ফোনে কথা বলছে। শাহেদা বেগম খোয়ারির মুরগির সাপেদা দিয়ে দিলেন, ওটা ওর মানত করলেন। সবচেয়ে বড় ক্ষতি তো তার মেয়েটার হবে। তিনি বাইরে বাইরে এসে চোখের জল ফেললেন। দাদিমা ঘরে এসে দেখলেন সায়না ঘুমাচ্ছে। ও সময় অসময় ঘুমায়। দাদিমা তার মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেলেন। বাড়ির সামনে পেছনে বিয়ে বাড়ির মতো আলো জ্বলছে। বাড়ির সামনে দলে দলে মানুষ আসছে খবরটা পেয়ে। পেছনে রওশনারা, জোহরা বেগম, শাহিদা বেগম এক দফা কথা কাটাকাটি হয়ে গেল। জোহরা বেগম বললেন, কেমন তেরার মেয়ে, জামাই ওই দিকে বাঁচে মরে, এ নিয়ে কান্নাকাটি রোল পড়ে গেছে, সে ঘর থেকে পর্যন্ত বের হলো না। ওর কিছু হলে ওই মেয়েই বেশি খুশি হবে। চোখের সামনে তো কিছু তো দেখলাম। শাহিদা বেগম কপালে হাত চেপে ধরে বসে তাদের শুনিয়ে শুনিয়ে বলেন, ওর মাথাটা গিয়ে খেয়েছে সবাই। জামাইয়ের সাথে শান্তিতে থাকতে দেয়নি কেউ। দুটো কথা বলেও সবাই নজরে নজরে রাখে। আমি জানি সব কুবুদ্ধি দিয়ে দিয়ে শেষ করে দিয়েছে ওর সংসারটা। ওদের বউ জামাইকে একা বিদেশে যেতে কারা দিচ্ছে না, সেটা তো আমরা ভালোই জানি। রওশনারা চোখ মুছিয়ে বললেন, আশরাফের মা কি বললে? দাদিমা বললেন, আহা, এখন এইসব নিয়ে তর্ক করার সময়, কি শুরু করলে তোমরা? শাহিদা বেগম বলেন, ঠিকই বলছে ভাবি, ও আপনার কথা মতো চললে তাই জামাইয়ের সাথে এত কিছু হয়েছে। আপনারা তো মা ছেলেরা ঠিক নেই, নিজেদের সম্পর্ক ঠিক নেই, আবার আমার মেয়ের দোষ দেন। ঘুম থেকে উঠে শায়না গোসল করে নিল। অবেলায় গোসল করা নিয়ে শাহিদা বেগম প্রায় সময় চেঁচামেচি করলেও আজ কোনো সারা শব্দ পাওয়া গেল না। অন্য সময় দাদিমা তার মায়ের গলা শোনা যায়, আজ শোনা যাচ্ছে না। শায়না গোসল করে বের হলো। ওনাটা কাঁধের এক পাশে ঝুলিয়ে তোয়ালেটা কাঁধের অন্য পাশে ফিরে মোছাতে মোছাতে রান্নাঘরে এলো। সাবরিনা একাই আছে রান্নাঘরে, চা বসিয়েছে। বিকেলে সবাই চা খায়। আজ ভাইয়েরা এখনও বাজার থেকে আসেনি। শায়না ফ্রিজ খুলিয়ে একটা মালটা নিল। সাবরিনা ঘাড় ফিরে তাকে দেখে বলল, সারাক্ষণ মালটা খেয়ে খেয়ে থাকবে? শায়না মালটা খোঁজা ছাড়াতে ছাড়াতে বলল, বাড়িতে সবাই কোথায়? আজ বাড়ি খালি। রিমা তোমার শ্বশুরবাড়িতে গিয়েছে, আম্মা বাইরে আছে বোধহয়। রাত হলে দুজনে টোটো করে বেড়ে যায়। মালটা খাওয়া শেষ হতে না হতেই শাওন নিয়ে ঘেমে বাড়ি এলো। শায়না কিছু জিজ্ঞেস করতে যাচ্ছিল, শাওন তখনই বলল, তুই রেডি হ, চল আমার সাথে। পেছন থেকে কান্না জড়ানো কণ্ঠে শাহিদা বেগম বলেন, বৌমা একটু ওর বোকরাটা বের করে দাও। শাওন বলল, ওঠ। হা করে কি দেখছিস? শায়না মৃদু স্বরে জানতে চাইল, কোথায়? শাওন অবাক কণ্ঠে বলল, কোথায় মানে? তোর বরকে মহিষে মেরে ফেলে রাখছে, গোটা এলাকা জানে, তুই জিজ্ঞেস করছিস কোথায়? এখনো রক্ত বন্ধ হয়নি, মুখ দিয়ে শ্বাস ফেলছে, রাতের মধ্যে অপারেশন দিতে হবে। বড়বাবু বলছে তার আগে তোকে আর বড় মুখে নিয়ে দেখাতে। চল। নিয়ে দেখাতে মানে? শায়না শাহিদা বেগমের দিকে তাকালো। শাহিদা বেগম বললেন, আনিস বলেছে অবস্থার একটু উন্নতি হলে তোকে বলতে, কিন্তু ওনার চোখ বেয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। শায়নার চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল, মুখের ভাষা হারিয়ে গেছে, কণ্ঠনালী শুকনো হয়ে গেছে। ওই সাদা শার্টের মালিক তাজদার সিদ্দিকী ছিল? ওভাবে তো রক্ত, এত রক্ত, এত হিংস্র আঘাত।
আশেপাশে কেউ ছিল না, একটিমাত্র প্রাণীও নাই। শাইনার বুক ফেটে পড়ছে, চোখের জল আর থামছেই না। সাবরিনা এসে তার বোকরাটা পরিয়ে দিতে লাগলো। শাইনা এক ঝাটকায় তাকে সরিয়ে দিয়ে বলল, আমি কোথাও যাব না। দেখাতে মানে কি? কি দেখতে যাব? আমি ওভাবে দেখতে পারবো না। আমি যাব না। আমি কোথাও যাব না। আমি সকালেই মেসেজে কথা বলেছি। না, আমি যাব না। শাহিদা বেগম এসে শায়নাকে শক্ত করে জড়িয়ে ধরল। শায়নার শরীর কাঁপছে কান্নার ঝাঁকুনিতে, বুক ভরে উঠছে অস্থির হাহাকারে। এই শরীরের তাজা সেদিকের একটুকু অস্তিত্ব ক্ষুদ্র একটা বেশ নিঃশব্দে বেড়ে উঠছে। বলে সন্তানের পিতার জন্য সেভাবে কাঁদছে নাকি মানুষের বিপদে? মানুষের চোখের জল নামাটাই স্বাভাবিক বলে তা কেউ জানে না। শায়না মমতাজ নিজেও তার কান্নার উৎস নির্ণয় করতে পারল না। তখনই তৌসিফ এসে বলল, শায়না কোথায়? এখনো রেডি হয়নি? শাওন চেয়ারে বসে আছে ঘুমের মুখে। তৌসিফকে ইশারায় দেখিয়ে দিল শায়নাকে। তৌসিফকে দেখার পর শায়না কান্নারও দ্বিগুণ হলো। শায়না তার দিকে এক নাগাড়ে প্রশ্ন ছুড়ে দিল, আপনারা সবাই কোথায় ছিলেন? কি জঘন্যভাবে মারছিল? আমি ভিডিওতে দেখেছি। একা কেন ছেড়েছিলেন ওনাকে? তৌসিফ চুপচাপ দাঁড়িয়ে রইল। এসবের উত্তর নেই তার কাছে। তার সাথে এখনো রক্ত। রক্তগুলো দেখে শায়না গা গুলাচ্ছে। চারপাশে সব বিষাক্ত লাগছে, সব কিছু তিক্ত লাগছে, সবাইকে অসহ্য লাগছে। দাদিমা বিস্তারিত জানতে চাইছেন সব, যেহেতু তৌসিফ প্রত্যক্ষদর্শী ছিল। তৌসিফ জানালো, মেজ ভাই মহিষের ধারে কাছে যায়নি। মাঠের এক পাশে গিয়ে ফোনে কথা বলছিল খারুল স্যারের সাথে। মহিষটা পেছন থেকে ছুটে এসেছিল, একদম শিং তেসরাভাবে গলার পাশে, কান বরাবর, গলা বুক পর্যন্ত সব ছিঁড়ে। ডান হাতটা অবস্থায় ভালো না। বলতে বলতে তৌসিফের ঠোঁট শুকিয়ে এলো, কথাগুলো আটকে আটকে এলো। শায়নার মাথা সাবরিনা তার কাঁধে টেনে নিয়ে শান্ত করাতে করাতে বলো, তুমি দেখে এসো একবার। তৌসিফ ভাইয়া, তাজ ভাইয়া হুঁশে আছে? তৌসিফ দুপাশে মাথা নাড়ল। শায়নাকে বলো, চলো, দেরি হলে সমস্যা হবে। শায়নাকে দেখার জন্য পাড়া প্রতিবেশীরা ইতিমধ্যে বাড়িতে চলে এসেছে। কেউ কেউ বলছে ওকে বোকরা পরিয়ে দাও, কেউ কেউ বলছে বোকরা ছাড়াই পাঠিয়ে দাও, কেউ কেউ বলছে ওর হাতে কিছু লেবু পাতা দাও, ও বমি করতে পারে ওখানে গিয়ে। সাবরিনা সবাইকে বোকরা পরিয়ে দিল। মুখটা মুছিয়ে দিতে দিতে বলল, নিজেকে সামলাও, আল্লাহকে ডাকো। কোনো মাত্রায় একটা হিজাব পেঁচিয়ে শায়না বেরিয়ে এলো বাইরে। তিতলি রওশনার ধারে ধারে গাড়িতে এসে বসাচ্ছে। রওশনারা কাঁদছে। তৌসিফ গাড়ির কাছে এগিয়ে আসতেই তিতলি তার হাতে থাকা শার্টটা বাড়িয়ে দিল। তৌসিফ তার গাড়ির শার্টটা খুলে তিতলির হাত থেকে শার্টটা নিয়ে গায়ে চাপিয়ে বোতাম লাগাতে লাগাতে বলল, এক গ্লাস পানি নিয়ে আয়, তুই যাবি? তিতলি তার রক্ত ভেজা শার্টটা নিয়ে চলে যেতে যেতে বলল, হ্যাঁ। সে এক দৌড়ে গেল, আরেক দৌড়ে পানির জগ নিয়ে ছুটে এলো। তৌসিফ মুখে পানি ঝাপটা দিয়ে পানি খেয়ে নিয়ে বলল, সবাইকে জানিয়েছিস মনে? আর কাকে কাকে জানিয়েছিস খেয়াল করে দেখ। তিতলি বলল, সবাইকে জানিয়েছি। জগটা রেখে তাড়াতাড়ি আয়। তিতলি জগটা রেখে এলো। শায়নাকে নিয়ে এলো শাওন। সাইদা বেগমও এলেন সাথে। তৌসিফ শাওন দুজনেই গাড়িতে উঠে বসলো। উঠোন ভর্তি মানুষ, এক একজন এক এক কথা বলছে। দাদিমা দুজনের গাড়িতে যাওয়ার দিকে চেয়ে রইলেন। হাসপাতালের সামনে ইতিমধ্যে অনেক আত্মীয় স্বজন এসে ভরে গেছে। এত এত মানুষ চারপাশে, এত এত মানুষ চারপাশে। হাসপাতালের ভেতর প্রবেশ করতে সবাই বলা বলি করলো, ওর মা বউ এসেছে। রাস্তমা ফোনে কার সাথে যেন কথা বলছিল। মা আর শায়নাকে দেখে সেও একবার ঘাড় ফিরিয়ে তাকালো। অনেকে শায়নাকে প্রথম দেখছে। ওরা বলা বলি করলো, ওটা তাদের বউ নাকি? কাছ থেকে একজন বলল, হ্যাঁ, পাশের জন বউয়ের মা। মেয়ে তো সুন্দর আছে, বউয়ের গায়ে বাচ্চা এসেছে নাকি? হ্যাঁ, তাই তো শুনলাম। হায় আল্লাহ, এমন সময় এত বড় বিপদ ঘটতে হলো। সবাই একসাথে বলা বলি করলো, বউ এসেছে, সবাই একটু জায়গা দাও। আপনারা নিজের ভাইদের দেখে আরও জোরে কান্না ভেঙে পড়লেন। সবাই বলল, শান্ত হও, ওর বউ বাচ্চার কথা ভেবে নিজেকে শক্ত করো। সবাই একসাথে ভেঙে পড়লে তো আর হবে না।
তিতলিও মায়ের দেখা দেখি কাঁদছে। তানসুবা এসে তার পাশে বসলো। তার চোখ মুখও ফোলা গম্ভীর। সবটা শুনে সে শোরুম থেকে ছুটতে ছুটতে চলে এসেছে। তাজউদ্দিন সিদ্দিকী আর রায়হানকে দেখে রওশনা আরও শব্দ করে কেঁদে উঠলেন। বললেন, আপনারা বাপ ছেলে কোথায় ছিলেন? ওকে ওভাবে মারছিল, কোরবানি গরুর মতো রক্ত ছুঁছিল, ভিডিওতে দেখিয়েছে। রায়হান গম্ভীর মুখে দাঁড় করিয়ে রইল, চোখ নিচে নামিয়ে। তার শার্টেও রক্তের দাগ। তাজউদ্দিন সিদ্দিকীর সাদা পাঞ্জাবিতেও। শায়না জানালার কাছে এপাশে এসে নিঃশব্দে দাঁড়িয়ে রইল। ও পাশে তাজদার সিদ্দিকী শুয়ে আছে, পেট পর্যন্ত সাদা ব্যান্ডেজ মোড়ানো, শরীরে মুখে অক্সিজেন মাস্ক। শায়নার চোখ স্থির হয়ে গেল তার উপর, একটু নড়ল না। বুকের ভেতরটা ভাঙাচোরা কাছের মতো ঝুরঝুর করে ভেঙে পড়তে লাগলো। এত ভিড়, এত হট্টগোল, এত মানুষের ভিড়ের মাঝে কান্না করার কথাও মনে থাকলো না তার। শুধু গাল বেয়ে নেমে আসা জল আর ঘন হতে লাগলো তীব্র বেদনার সাক্ষী হয়ে। তাজদার সিদ্দিকী আর তার সংসারের হিসাব এখনো ঝুলে আছে অমীমাংসিত পাতার মতো। পাহাড় সম অভিযোগ আর দায় দায়িত্বগুলো না মিটিয়ে হাসপাতালে বেডে শুয়ে পড়া একরকম পালানোই বটে। বুক ফুলিয়ে আঙ্গুল উঁচিয়ে নিজের পক্ষে প্রতিটি বাক্যকে ঢাল বানানো সেই ডিফেন্ডার তাজদার সিদ্দিকীকে তো সহজে হার মেনে নেওয়া মানায় না। এই সংসার সমরঙ্গে সে যেমন একা জিততে পারে না, তেমন শায়না মমতাজও নয়। হার জিতে সমান সমান হওয়া চাই। কত লেনাদানা এখনো ঝুলে আছে, কত চাওয়া পাওয়া অসম্পূর্ণ রয়ে গেছে। সংসার নামে সেই দীর্ঘ উপন্যাসের মোটা মোটা কতগুলো পৃষ্ঠা এখনও কলমের কালি পড়েনি। তার আগে যদি এভাবে হার মেনে নেওয়া হয়, তবে বিপক্ষ দল জিতেও আসলে জিতেন না, বরং বড় রকমের পরাজয়ে ডুবে যায়। আর তাজদার সিদ্দিকীর মতো মানুষ এই সত্য এত সহজে ভুলে গেলে চলে না। আনিস এসে রায়হানকে বলল, রায়হান ভাই, বড় আম্মুকে নিয়ে আসো। তখন থেকে বেশি ছোটাছুটি সেই করছে। রায়হান তসিবরা সবাই অমনভাবে রক্ত ছোটা দেখে তখন থেকে স্তব্ধ হয়ে আছে। তাদের চোখের সামনে এত বড় ঘটনা ঘটে গেল, তারা সেটা বুঝে উঠতে পারছিল না। আনিসি তখন থেকে দৌড়ের উপর আছে। তাজদারকে সেই অ্যাম্বুলেন্সে তুলেছে, তাই আর তার শার্টটার অবস্থা আরও ভয়ঙ্কর। রওশনারা যেতে তানসুবা তাকে ডেকে বলো, আনিস ভাই, আপনি দয়া করে শার্টটা পাল্টে নিন, ওটা খুব জঘন্য দেখতে লাগছে। আনিস নিজের শার্টের দিকে তাকিয়ে অবাক চোখে তানসুবার দিকে তাকিয়ে বলো, তোমার কাছে শার্ট আছে? তানসুবা বিরক্ত গলায় বলল, আশ্চর্য, আমি কি এখানে শার্ট বেচতে এসেছি? তাহলে আমি এখন শার্ট কোথায় পাবো? হয়তো কথাবার্তা বলার আগে 10 বার ভেবে নেবে। কাট কাট গলায় উত্তর ছুঁয়ে দিয়ে আনিস দ্রুত সরে পড়ল। শায়নাকে আর রওশনারাকে ভেতরে নিয়ে যাওয়া হলো। রওশনারা ছেলের অমন অবস্থা দেখে করুণ সুরে কেঁদে উঠলেন। রায়হান বলল, এখন কেঁদে লাভ নেই, সুস্থ থাকলে তোমাদের মা ছেলের তামাশার শেষ থাকে না, এখন কেঁদে মাথা নষ্ট করবে না। তাকে চোখের ইশারায় বলল চুপ থাকতে। মা আর ছেলের এই অবস্থা দেখে কাঁদবে না? আশ্চর্য। ঝিমলির তার এক খালার বাড়িতে গিয়েছিল, সেখান থেকে চলে এসেছে খবরটা শুনে। এর মধ্যে কথাবার্তা চলছিল, ঠিক তখনই শায়না চারপাশে আলতো করে চোখ বুলিয়ে সবার অগোচরে তাজদার সিদ্দিকীর একটা আঙুল ধরলো। ঠান্ডা আঙুলটা ছোঁয়া মাত্র তার শরীর কেঁপে উঠল ভেতর থেকে। এতক্ষণ জোর করে আটকে রাখা চোখে জল হঠাৎ বাঁধ ভেঙে অবিরাম গড়িয়ে পড়তে লাগলো। সেই আঙুলটা আরো শক্ত করে ধরে রাখলো। এমন পরাজয় সে তার চরম শত্রুরও চায় না। সেখানে তাজদার সিদ্দিকী তার পরম হাসপাতালের আলো স্নান, সময় রাত 12টা। তাজদারের অস্ত্রোপচার শেষ, কিন্তু চিকিৎসকরা একে অপরের দিকে তাকাচ্ছিল চোখে উদ্বেগ ও অবসাদ নিয়ে। রেজাল্ট এখনো সন্তোষজনক নয়। মহিষের আঘাত কানে, গলায় আর এমন মারাত্মকভাবে প্রবেশ করেছে যে চিকিৎসকরাও ভরকে গেছে। রক্তপাত থেমেছে, কিন্তু অসহায় দেহের কাঁপুনি রোগীর পরিবারের কাছে সহ্য করার মতো না। সবাই বাইরে অপেক্ষামান। শায়না মাথা ফেলে রেখেছে তার বড় বোনের কাঁধে। কিছুক্ষণ আগে সে বমি করেছিল, এখনো পর্যন্ত কিছু খায়নি। ধরতে গেলে আর সারাদিন সে খালি পেটে খেয়েছে আর তারপর বমি করেছে। তাজদারের মামারা বলছিল ওকে বাড়ি পাঠিয়ে দিতে, ও অসুস্থ হয়ে পড়লে সমস্যা। এত দুশ্চিন্তা নেওয়াটাও ঠিক না, কিন্তু শায়না যেতে চাইছিল না। আনিসও বলো ও থাকুক, অস্ত্রোপচার শেষে চলে যাবে। সবাই আতঙ্কমুক্ত হতে চাচ্ছিল, কিন্তু ডাক্তাররা সন্তোষজনক কোনো বার্তা দিতে পারল না। তাজদার সিদ্দিকীর জ্ঞান ফিরল তখনই তারা পরবর্তী সিদ্ধান্ত নেবে। অপেক্ষার সময় আরও দীর্ঘতর হয়ে উঠল। সময়টা চক্রের মতো ঘুরে বেড়াচ্ছে।
তাজদারের জ্ঞান আশায় এতগুলো মানুষ সেখানে বসেছিল রাতভর। সবাই রীতিমতো খিদে পেয়ে বসেছে। নাস্তাগুলো সব ঠান্ডা হয়ে আছে, কেউ খেতে চাইছে না। আশরাফ আনিস সবার জন্য ভাত এনেছে, কিন্তু কারো খাওয়ার রুচি নেই। রায়হান ধমকে বলায় তিতলি, শাওন আর তানসুবা একসাথে বসে খাওয়া শুরু করলো। তানসুবা হাঁসের ডিম আর মাংস দেখে নাক ছিটকে বলল, আনিস ভাই, আমি আসলে হাঁসের মাংস হাঁসের ডিম কোনোটাই খাই না। আনিস তার কথা শুনে সবার সামনে লজ্জায় পড়ে গেল। আনিস ভাই, আমি আসলে হাঁসের মাংস হাঁসের ডিম কোনোটাই খাই না। আনিস তার কথা শুনে সবার সামনে লজ্জায় পড়ে গেল। তৌসিফ চোখ রাঙিয়ে তাকালো তানসুবার দিকে। একটু পর অবিচল ভঙ্গিতে বলল, না খেয়ে ফেলে দাও, এত রাতে বিরিয়ানি পাওয়া যাবে না। একটু রেগে স্পষ্টভাবে বলল, কাউকে সমিন করে কিংবা মৃদু ভঙ্গিতে বলার দরকার মনে করেনি। সময়টা এমন, শান্তভাবে কথা বলা যাচ্ছে না। তানসুবা কণ্ঠে ক্ষোভ চাপিয়ে বলল, আমি কি বিরিয়ানি চেয়েছি আপনার কাছে? রায়হান ওপাশ থেকে গর্জে উঠল, নুভা কি হয়েছে? তানসুবা বাকুনি খেয়ে আনিসের দিকে খেপাটে দৃষ্টিতে তাকালো। এই ছেলেটার কারণে তাকে বকুনি খেতেই হয়েছে। অন্যদিকে তাকিয়ে ভাবুক হয়ে কি যেন ভাবছিল। তানসুবার দিকে চোখ পড়ে তার কপালে ভাঁজ হয়ে এলো। এই মেয়ের সমস্যা কি? এভাবে তাকিয়ে আছে কেন? সে এত রাতে বিরিয়ানি কোথায় পাবে? তানসুবা ডিম মাংস দিয়েই ভাতটা জোরপূর্বক, অবশ্য বেশ ভালো করেই খেয়েছে, কারণ তারও খিদে লেগেছিল। বড়রা বলায় আনিস আশরাফ রায়হানও খাওয়া দাওয়া সেরে নিল, দাঁড়িয়ে বসে যে যেভাবে পারল। সায়না একদম খেতে ইচ্ছে করছিল না, কিন্তু যেমনি তাকে জোরপূর্বক। এতটাও কঠিন পরিস্থিতি তার জীবনে কখনো আসেনি, যখন তার ভাত গিলতে কষ্ট হয়েছে। আজ ভাতের দানাগুলো তার আপনদের মতো লাগছে। সবার চোখ মুখের বেহাল দশা, এত ছোটাছুটি, দুশ্চিন্তার সামনে কি হবে তা নিয়ে নানান কল্পনা জল্পনা। তাজদারের জ্ঞান ফিরছে না। ডাক্তাররা জানালো, সকাল 7টার মধ্যে জ্ঞান না ফিরলে। তাজদারের মামারা তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিয়েছে হেলিকপ্টার করে ঢাকায় নিয়ে যাওয়া হবে তাকে। এখানে বসে থেকে লাভ নেই, সবাইরা যা। ও একটু স্বস্তিতে ছিল, শান্ত হয়ে বসে আরাম করছিল, কিন্তু ডাক্তারের কথা শুনে আবারও কান্নার রব উঠল। রওশনাকে কখনো এভাবে কাঁদতে দেখিনি কেউ, তাকে এভাবে কাঁদতে দেখে সবাই চুপ হয়ে গেল। সায়নার মুখ লুকিয়ে রেখেছে মায়ের কাঁধে। গোটা একটা রাত সবাই হাসপাতালের বারান্দায় কেটে গিয়েছে। তবে সুসংবাদ শোনা গেল, ফরজের আজানের একটু পরপরই ডাক্তাররা জানালো রোগী রেসপন্স করেছে। তাজদারের মামারা তারপরে সব বন্দোবস্ত করে ফেলেছে, চিকিৎসা করাবেন না তারা। তাজদারের সাথে দেখা করার জন্য মরিয়া হয়ে উঠেছিল রওশনার। রায়হান ডাক্তারকে বলে কয়ে নিয়ে গেল। ডাক্তারকে বলল, না না, এই মুহূর্তে তার কথা না বলাটাই ভালো, যেহেতু এসেছে চোখও মিলবে, কিন্তু আপনারা প্লিজ ভিড় জমাবেন না, শুধু তার ওয়াইফকে রাখুন। আর উনি কে হন? মা। তাহলে ওনাকে একাই যেতে দিন। রওশনারা একাই গেল। ছেলের হাত আর শরীরটাকে আলতোভাবে হাত বুলালো কাঁদতে কাঁদতে। রায়হান পেছন থেকে বলল, এখানে কাঁদা যাবে না, চলো। ও কান্নার শব্দ শুনতে পেলে সমস্যা হবে। রওশনারা শুনতে চাইল তার কণ্ঠটা। তিনি ধীরে ধীরে ডাকলেন, তাজ। মা ডাকছে, শুনতে পাচ্ছ? একটা নার্স আশেপাশে ছিল, সে বারবার সাবধান করছে না ডাকতে। কণ্ঠধারী মারাত্মক জখম হয়েছে, ব্যথায় কথা বলার মতো অবস্থায় নেই। নিয়ে যাওয়ার আগ মুহূর্তে বেলা 11টার দিকে তার হালকা পাতলা চোখ মেলল। শ্বাস প্রশ্বাস তখনও ভারী উঠেছে আর নামছে, চোখের পাতা ভার, উঠছেই না কোনো মতে। যতটুকু উঠেছে ততটুকুই সবাইকে দেখছে কিনা কে জানে, তবে ঠোঁট নড়ছে। কি বলতে চাইছে কেউ বুঝতে পারছে না। রওশনারা তার মুখের সামনে গিয়ে বলল, তোমার বুড়ো মাকে তো কষ্ট দিও না, আমি তোমাদের জন্যই তো বাঁচি, আমার কোলে ফিরে এসো বাবা। তাজ, আমাকে চিনতে পারছো? তোমার মা। তাজা সেদিকে ঠোঁট নাড়ল। রায়হান তার মাথায় আলতো করে হাত বুলাচ্ছে। তাজউদ্দিন সিদ্দিকীও এলো সেখানে। ছেলেকে দেখে তিনি বেশিক্ষণ দাঁড়াতে পারলেন না সেখানে। রায়হান তাজদারের মুখের কিছুটা কাছে কান পেতে শুনল, সে রওশনারার প্রশ্নের জবাব দিতে চাইছে। রওশনারা বললেন, ও রায়হান, ও আমাকে চিনতে পারছে? ও চিনতে পারবে না কেন? তাজদার তখনই কিছু একটা বলছে। রায়হান শুনল মা মা এই ধরনের কিছু একটা শব্দ হচ্ছে। রওশনারা একটু স্বস্তি পেল রায়হানের মুখে কথাটা শুনে। রায়হান নিয়ে গেল ওনাকে। তাজদারকে এক্ষুনি নিয়ে যাওয়া হবে। সবাই তাড়াহুড়া করছে বাইরে। মহিলাদের মধ্যে কে যাবে এটা নিয়ে বিস্তর আলাপ আলোচনা চলছে। সায়নার কথা উঠে তাজদারের মামা খালুরা সরাসরি বলে দিল, বউ নিজেই অসুস্থ, ও কিভাবে দেখাশোনা করবে? সায়না যেতে পারবে বলার পরও ওনারা রাজি হলেন না।
সুস্থ সবল মানুষ দরকার। শেষমেশ রওশনার আর তিতলি তানসুবাকে পাঠানোর সিদ্ধান্ত পাকাপোক্ত হলো। তানসুবা শায়নার উদ্দেশ্যে বলল, ইউজলেসদের কাজ নয় রোগীদের সেবা করা। শাওন পাশ থেকে বলল, ও তো যাবে বলল। আনিস বলে উঠল, ইউজলেসও? ও নিজেই অসুস্থ, তার উপর ওর বরের এমন অবস্থা, ও নিজেকে সামলেছে, এটাই তো বেশি। ইউজলেস কাকে বলছো? আর কথা বলার আগে তুমি ভাবো না? তানসুবা দাঁত কটমট করে তাকালো। এদের মধ্যে কোনো কথাও দেখছি না, যা বলা যাবে না। আমার ভাইয়ের এমন পরিস্থিতিতে আমি আমার ভাইয়ের বউকে যা ইচ্ছে বলবো। বেগম বললেন, আনিস এদিকে আয়। আনিসকে টেনে নিয়ে গেলেন উনি। থাক বাদ দে, ওর ভাইয়ের এই অবস্থা, তাই রাগে বসে বলেছে। আনিস নিজের মেজাজ সামলে একবার শায়নার দিকে তাকালো। নিজের বোনটার জন্য তার মায়া হচ্ছে। সে শায়নাকে কাছে নিয়ে বলল, এদিকে আয়। তার পিছু পিছু গেল। আনিস তাকে তাজদারের সাথে দেখা করার সুযোগ করে দিল। তাজদার সিদ্দিকীর চোখ দুটো আগের মতো, পুরোপুরি বন্ধ করা না, আবার খোলাও না। বুক ধীরে ধীরে ওঠানামা করছে। শায়না তার সামনে গিয়ে দাঁড়ালো। আনিস বাইরে দাঁড়িয়ে আছে। শায়না একবার দরজার দিকে তাকিয়ে তাজদারের আঙ্গুলটা আবারও ধারালো মুখে একটু ঝুঁকে। তাজদারের চোখের পাতাটা একটু নড়ে উঠল। ঠোঁটও। শায়না আলতো করে তার মুখের পাশে ব্যান্ডেজে কাপা হাতটা ছুঁয়ে বলল, আমার কথা শুনছেন? দেখে চোখের পলক ফেললো আস্তে করে। শায়না তা দেখে নিজেকে সামনে নিয়ে বলল, আপনার কি বেশি কষ্ট হচ্ছে? কোথায় কষ্ট হচ্ছে? আমি যাই আপনার সাথে? ওরা আমাকে নিয়ে যাচ্ছে না। আমি যেতে চাইছি, কিন্তু ওরা কথা শুনছে না। বলতে বলতে শায়না করুণ সুরে কেঁদে উঠে নিজেকে আবারও সামলে নিল। তাজার কিছু বলতে চাচ্ছে, বাড়ির সবাই কথা বলছে, শায়নাকে বেরিয়ে আসতে বলছে। শায়না তার কানটা তাজারের একটু সামনে নিয়ে গেল, কি বলতে চাচ্ছে সেটা শোনার জন্য। কি বলছেন শুনতে পাচ্ছি না। কষ্ট হচ্ছে বলুন। তাজদার ঠোঁট নড়ছে ক্রমশই, গলার ভেতর থেকে আওয়াজটা বেরিয়ে আসছে খুব কষ্ট হয়ে। শেষে হিস হিসি একটা শব্দ হলো, আর শায়নার কানে সেটা যেন ঝড়ি হয়ে বাজলো। শায়নার বুক ভেঙে পড়ল। অজান্তে চোখ থেকে অগণিত অশ্রু ঝরে পড়ল। সে হিস হিস করে উঠে তাজদারের বুকের উপর আলতো করে হাত রাখলো। এভাবে কেন বলছেন? কোথায় চলে যাচ্ছেন সরি বলে? আমি সরি? আপনি কেন সরি বলছেন? আপনি আমার কাছে ফিরে আসুন। আমাদের সংসার হয়নি, বাচ্চা, আমাদের বাচ্চাকে দেখবেন না? ওটা আপনারই। আম্মা, আমারে। এলোমেলো হয়ে মাকে ডাকাডাকি শুরু করলো সে। তার দম বন্ধ হয়ে এলো। নিঃশ্বাস সে না ফেলতে পারছে না, নিতেও পারছে। মনে হচ্ছে পৃথিবীটা ধসে পড়বে, সব ভেঙে চুরে ছারকার হয়ে যাচ্ছে। তার সামনে সব কিছু শেষ হয়ে যাচ্ছে। এতদিন সে কিচ্ছু হারায়নি, কিন্তু আজ সব শেষ হয়ে যাচ্ছে। সব হারিয়ে ফেলছে সে। তার ডাক শুনে সায়দা বেগম ঢুকে এসে তাকে ধরলো। শায়না মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। যে কান্নাটা কাল রাত থেকে কেউ একবারও দেখেনি। কেউ তার কান্নার উৎস খুঁজে পেল না। আনিস, শাওন এসে তাকে বাইরে নিয়ে গেল। শায়না তার বড় আপাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। তার গলা বসে যাচ্ছে, কণ্ঠ আটকে যাচ্ছে। মনে হচ্ছে নদীতে কোনো ধারালো অস্ত্র বসে গেছে। সবাই সরুন, সরে দাঁড়ান। মানুষের ভিড় ছেড়ে স্টেজের করে তাজদার সিদ্দিকী ধীরে ধীরে বাইরে না হলো। শায়না বোনের কাঁধ থেকে মুখ তুলতে একবার তাকালো তার দিকে। নিচে যাওয়া হচ্ছে, হাতের নাগালের বাইরে, চোখের আড়ালে। চারপাশখানা রোল উঠল। শায়না বোনকে শক্ত করে জড়িয়ে ধরে বলল। সে মুখ লুকিয়ে ফেললো কাঁধে। তার শরীরটা কাঁপতে লাগলো শিউরে শিউরে। তার মনে হচ্ছিল এই চোখ দুটো এখনো তার দিকেই তাকিয়ে আছে। ওই দৃষ্টি যেটা থেকে পালানো যায়নি কোনোদিন। ওই দৃষ্টি সে কোনোদিন ভুলতে পারবে না। ভুলতে পারবে না সেই শব্দটাও। সরি বলে কোথায় চলে যাচ্ছে? চারপাশে সবাই বলছিল উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। কেঁদো না। কিন্তু সেনার কান্না থামলো না। কারণটা সে ছাড়া আর কেউ জানলো না। তাজদারকে ঢাকায় নিয়ে যাওয়ার পর শায়নাকে নিয়ে সবাই বাড়ি ফিরে গেল। বারান্দায় একটা বালতিতে আনিসের ওই শার্টটা পানিতে চুবিয়ে রাখা ছিল। সম্ভবত সেটা আনিসই রেখেছিল। ওটা দেখে শায়না কিছুক্ষণ নীরবে তাকিয়ে রইল। রাত হতে ধীরে ধীরে রক্ত ছড়িয়ে পড়ছে পানিতে। মনে হচ্ছে এক বালতি রক্ত বাতিলতে ভরে রেখে দিয়েছে কেউ। সায়েদা বেগম সেটা দ্রুত সরিয়ে ফেলল সেখান থেকে। সাবরিনা শায়নাকে ভেতরে নিয়ে গেল। বোকরা ছাড়িয়ে নিয়ে বলল, হাত মুখ ধুয়ে শুয়ে থাকো কিছুক্ষণ, আমি গিয়ে রান্না বসাই। শায়না বিছানায় বসে রইল। ফোনটা নিজের অজান্তে হাতে নিয়ে তাজদারের মেসেঞ্জারে পাঠালো। ভিডিওটা দেখলো সে। পুরোটা দেখতে পারল না অবশ্য। তার আগে চোখ ঝাপসা হয়ে এলো।
ঝাপসা চোখে তাজদারের প্রোফাইলে পিকচারে ক্লিক করলো। সেই সাদা কালো ছবিটা এখনও দেওয়া আছে, পেছনে কালো ব্যাকগ্রাউন্ড, নিচে একটা ভায়োলিন অবহেলিত হয়ে পড়ে আছে। গায়ে সাদা শার্ট, পিঠ কুঁজো হয়ে বসে, এক হাত উড়োতে রেখে আরেক হাত থুতনিতে চেপে ধরে চোখ তুলে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে ক্যামেরার দিকে। এই ছবিটা দেখলে যে কেউ বলবে এই লোকটার শিরায় শিরায় অহংকার আর দম্ভ, অথচ আজ তার সব অহংকার দম্ভ লুটে পড়েছে হাসপাতালের বেডে। মানুষ নিজের যুক্তি দিয়ে 10জনকে কুৎসা করতে জানে, তাকে হারতে শেখেনি, সেই মানুষটা জীবনের সামনে নিরুপায় আত্মসমর্পণ করেছে। কত সহজে জীবনের পাশা উল্টে দেয়, কত দ্রুতই মানুষকে পরাজিত করে ফেলে। আনিস আর শাওন গিয়েছে ওই বাড়ির সদস্যদের সাথে। ওরা তাজদারের ব্যাপারে ঘন ঘন আপডেট জানাচ্ছে আশরাফ আর সাবরিনাকে। সবাই দুশ্চিন্তায় ভুগছে। পরিস্থিতি এমন একটা জায়গায় এসে থেমেছে যে মন কেমন কৌগাইছে সবার। ভালো কিছু চিন্তা করার মতো খবর এখনও কানে আসেনি।